আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতি মধ্যরাতের নিয়মিত আয়োজন ইয়াং নাইট দেখার জন্য। তরুণদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং একজন তরুণকে, প্রতিদিনের মতোই একজন তরুণকে আমরা নিয়ে এসেছি আজকের ইয়াং নাইটে। আমাদের সঙ্গে রয়েছেন নাইমুল রাজ্জাক, যার অনেকগুলো পরিচয়। তিনি একাধারে নির্মাতা এবং একই সঙ্গে তিনি লেখক, আইনজীবী, শিক্ষক এবং নাট্য নির্দেশক, ফটোগ্রাফার। অনেক পরিচয়, সেই অনেকগুলো পরিচয় নিয়েই আজকের নাইমুল রাজ্জাককে নিয়ে আমরা কথা বলবো। নাইমুল রাজ্জাকের সঙ্গে আড্ডা হবে তার এত প্রতিভার এত স্ফুরণ বিভিন্ন দিকে, বিভিন্ন সেক্টরে কিভাবে করছেন, এত কিছু সামলাচ্ছেন কিভাবে, সেগুলো নিয়েই কথা হবে, আড্ডা হবে। তার ফিলোসফি, তার দর্শন, তার দৃষ্টিভঙ্গি, সেগুলো নিয়েও কথা হবে। এবং এবারের যে সামনে যে বইমেলা আসতে যাচ্ছে, অমর একুশে গ্রন্থমেলা 2019, সেই গ্রন্থমেলাতে তার দুটি বই আসছে, সেই বইগুলোর বিষয় নিয়েও আসলে কথা হবে। আপনারা যারা এই নানা বিষয় নিয়ে আজকের ইয়াং নাইটে অংশ নিতে চান, যারা কথা বলতে চান, মতামত দিতে চান, তারা 818-9218 এই নাম্বারে ফোন করে আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। আপনার নিজের মতামতটি জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন আজকের অতিথির কাছে। আমরা চলে যাবো সরাসরি আড্ডায়। আর তার আগে একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা ইউটিউব এবং ফেসবুকে রয়েছেন, তারাও লাইভ স্ট্রিমিং করে দেখতে পারেন এবং কমেন্ট সেকশনে যে কমেন্ট করতে পারেন, প্রশ্ন করতে পারেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথির কাছে। আমরা সরাসরি চলে যাব একেবারে আড্ডার শুরুতেই। নাইমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আপনার নানা দিকে সাহিত্য সংস্কৃতির নানা অঙ্গনে আপনার পদচারণা এবং সাফল্যও রয়েছে। আপনি একটি পুরস্কার পেয়েছেন সম্প্রতি 2018 সালে, গত বছরই বাউলতরী সংগঠনের পক্ষে বাউলতরী পদক। বাউলতরী পদক 2018। হ্যাঁ, আপনার একক একক ফটো মানে আলোকচিত্র প্রদর্শনী হয়েছে দৃক গ্যালারিতে। আপনি একাধারে নির্মাণ করেছেন, শর্ট ফিল্ম নির্মাণ করেছেন, নাটক নির্মাণ করেছেন, এখন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বপ্ন দেখছেন। আবার কবিতার বই ছাপা হয়েছে, ছোট গল্পের সংকলন ছাপা হয়েছে, গল্পের বই, একক গল্পের বই ছাপা হয়েছে। এই যে একটার সাথে আর একটা, সব প্রত্যেকটার আসলে ক্ষেত্র অনেক ব্যাপক। আপনি একই সাথে আবার ল প্র্যাকটিস করছেন। সব কিছু মিলে আসলে কিভাবে অ্যাডজাস্ট করছেন, আর একটার সাথে আরেকটার কানেকশনটা কিভাবে, মানে একটা থেকে আরেকটা, এই প্রত্যেকটা সেক্টরকে একসাথে আপনি একটা মানুষ এতগুলো সেক্টরে কিভাবে আসলে পদচারণা করেন, মিক্সিংটা হয় কিভাবে? ধন্যবাদ, অনেক সুন্দর একটি কোশ্চেন করেছেন। সাহিত্য, পরিচালনা, এছাড়া ল প্র্যাকটিস, শিক্ষা, সব কিছুর সাথে একসাথে করার একটা আমি যোগ সাজস পাবো এক্ষেত্রেই। কেননা যখন সাহিত্য ক্ষেত্রে আমি যখন পদচারণা করার চেষ্টা করি বা ক্ষুদ্র প্রয়াস রাখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি পরিচালনার ক্ষেত্রে আমার কিছুটা সুযোগ বা যেটা বলে কিছুটা সুবিধা, আমি সহায়তা পেয়ে থাকি। যারা সাহিত্য ক্ষেত্রে, যেমন আমি স্ক্রিপ্ট নিয়েও কাজ করছি রিসেন্টলি, স্ক্রিপ্ট রাইটিং নিয়ে। জি, স্ক্রিপ্ট রাইটিং নিয়ে। আপনি তো নিয়মিত গল্প লেখেনি, তা আপনার জন্য তো স্ক্রিপ্ট লেখা অনেক সহজ হওয়ার কথা। কিছুটা আসলে কি সহজ হয়? স্ক্রিপ্ট লেখা আর গল্প লেখা তো আসলে এক জিনিস না, মানে দুটো। স্ক্রিপ্ট লেখাটা আসলে সাহিত্যের আরেকটা অংশ। জি জি জি। গল্প লেখা যেমন সাহিত্যের একটা অংশ, কবিতা যেমন একটা, স্ক্রিপ্ট রাইটিং আসলে আরেকটা অংশ। জি জি। সো কাজের হেল্পগুলো আসলে কিভাবে পান? এবং এই যে গল্প লিখছেন, গল্প লেখার জন্য তো আসলে পড়তে হয় অনেক। জি। পড়ার ক্ষেত্রে আপনার প্রেফারেন্সগুলো কীরকম থাকে? আমি পড়ার ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে আমি কবিতা পছন্দ করি, কবিতার মানুষ। ছোট গল্প নিয়েও সবসময় অনেক দিন ধরে কাজ করে চলেছি। আমার সংকলিত গ্রন্থ ছিল 5টার মতো বের হয়েছে। আর এছাড়া গত বইমেলা, অমর একুশে গ্রন্থমেলা 2018-তে আমার এক কবিতার বই টুম্পা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল ধ্রুব জ্যোতির প্রচ্ছদে। সেখানে মূলত প্রকাশ করার চেষ্টা করা হয়েছে প্রেম, ভালোবাসা, বিরহ, নাগরিক জীবন, সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এটা প্রকাশক ছিলেন মোস্তফা জামান ভাই। তিনি অনেক ভালো মনের একজন মানুষ, তাদের একটা প্রয়াস ছিল। আর এছাড়া এবারের অমর একুশে গ্রন্থমেলা 2019-তে আমার প্রকাশিত হচ্ছে দুটি গ্রন্থ, একটি গল্প গ্রন্থ এবং একটি কাব্য গ্রন্থ। একটা অভিযোগের কথা কিন্তু বারবারই আমরা বিভিন্ন সময় প্রত্যেক
অমর একুশে গ্রন্থমেলাতেই আমরা পাই যে বাংলা জি। একাডেমি যখন পুরো মাস শেষে যখন একটা রিভিউ দেয় জি, যে গত বছর যেমন 2,500-এর মতো বই প্রকাশিত হয়েছে, তার জি, মধ্যে মানসম্মত বই ছিল 443টি, জি, এরকম একটা পরিসংখ্যান দেয়। জি। এই যে মানসম্মত বিষয়টি, এই মানসম্মত বিষয় মানে আসলে অনেকেই তো বই প্রকাশ করেন, অনেকে নিজে টাকা খরচ করে প্রকাশ করেন, আর কারো কারো লেখা প্রকাশ করার জন্য প্রকাশকরা তাদের কাছে ধর্ণা দেয়। জি। আহ, এই যে মানসম্মত লেখা, এই মানসম্মত লেখার স্ট্যান্ডার্ডটা আসলে কি? লেখার একটা গুণগত মান রয়েছে। যখন আমরা অনেক পরে কোনো কিছু জেনে লিখতে আসবো, তখন সেটা মান বা গুণের দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে। তো আমি মনে করি যে যখন লেখার ক্ষেত্রে অবশ্যই গুণগত মান বজায় রাখার জন্য ১ম এই তাকে সাহিত্য নিয়ে নিজের মনের মাঝে ধারণ করার যে একটা চেষ্টা, সেটা থাকতে হবে। যখন ধারণ করার চেষ্টা থাকবে তখন সে পড়তে থাকবে। আর যখন পড়তে থাকবে তখন সে শিখতে পারবে, এবং শেখার পরেই কিন্তু লেখার যে ব্যাপারটি এটা এসে পড়বে আচ্ছা, আমি মনে আপনি করি। অনার্স করেছেন বাংলায়, জি, মানে এই বাংলা ল নিয়ে, বাংলা ল আইন নিয়ে বাংলা বাংলা আইন নিয়ে, এবং জি, আপনি ব্রিটিশ ল নিয়ে একটা ডিপ্লোমা করেছি। ডিপ্লোমা করেছেন। মানে ল এর পার্সপেক্টিভ থেকে, মানে পেশা হিসাবে আপনি ল এর দিকে যাচ্ছেন, পড়াশোনা ব্যাকগ্রাউন্ড হিসাব যদি করি, জি, সেইখান থেকে আপনি একেবারে টোটালি ডাইভার্স একটা জায়গায়, বা বলা চলে একেবারে বিপরীত জায়গা, মানে আইনের সাথে শিল্প সাহিত্যের মানে সেই ধরনের আসলে কোনো যোগসাজশ নাই, কিন্তু আপনার পড়াশোনা এবং ক্যারিয়ারের এইরকম বৈপরীত্য থাকার কারণটা কি? প্রথমত আপনার লেখালেখির যেটা বা পরিচালনা, ফটোগ্রাফি, সেটা আমার প্যাশন থেকে বা শখের বশে করে থাকি। আর আইনটা আমার প্রফেশন। তবে এটা আমি বলতে পারি যে ইথিক্সের জায়গায় দুটোর প্রতি আমার কমিটমেন্ট আছে শ্রদ্ধাবোধ বা 100%। কমিটমেন্ট 100% আমি দেওয়ার সবসময় চেষ্টা করি। আচ্ছা। যেমন বর্তমানে আমি ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর মামুন স্যারের সাথে আছি আর কি, জজ আচ্ছা। কোর্টে প্র্যাকটিস করছি। আচ্ছা, তো এই যে আপনি ল প্র্যাকটিস করছেন এবং শখের বশে জি, এই কাজগুলো করছেন সব, জি। আহ, এই যে শখের বশে করছেন, এখান থেকে কি প্রফেশনালি এই কাজগুলো করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা স্বপ্ন দেখেন কিনা, নাকি শখ হিসাবে যতদিন কন্টিনিউ করা যায় ততদিনই কন্টিনিউ করবেন নাকি? জি, অবশ্যই আমার ইচ্ছা রয়েছে, যদি আমি সুযোগ এবং সময় পাই, অবশ্যই আমি এটা প্রফেশন হিসেবে নেওয়ারও চেষ্টা করব। কেননা বর্তমান সমাজ ব্যবস্থা অনেক এগিয়ে গিয়েছে। এখন সবাই অনেক প্রাণবন্তভাবে সবকিছু করার সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে সাহিত্য চর্চা বা শিল্প একটি মানুষকে বিকশিত করার ক্ষেত্রে অবশ্যই ভূমিকা পালন করে বলে আমি মনে করি। আচ্ছা, আপনি বলছিলেন যে বইমেলার কথা বলছিলেন যে জি, বই আসছে আপনার, জি, এবং আপনি বলছিলেন যে স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে একটু সহযোগিতা হয়। ফটোগ্রাফি কি আপনাকে কোনো ধরনের অ্যাডভান্টেজ দিয়েছে ডিরেকশনের ক্ষেত্রে? জি, অবশ্যই। ফটোগ্রাফি যখন আমি করতাম, সেক্ষেত্রে যখন এখন করেন না? এখনো করছি, আচ্ছা, কিন্তু টুকটাক। টুকটাক পরিচালনার ক্ষেত্রে বেশি সময় এবং শ্রম দেওয়ার চেষ্টা করছি আরকি। আচ্ছা। আর ফটোগ্রাফি করার ক্ষেত্রে আপনার ১ম যে সুবিধা বা সুযোগটা পেয়ে থাকি যখন আমি একটা চিত্র নিয়ে থাকি, তখন কিন্তু চিত্রটা শুধু যে চিত্র তা না, সেটা একটা গল্পের মতো। চিত্রটা যখন আমি নেই, তখন আমার কাছে মনে হয় যেন একটা গল্প আমি আমার নিজের মাঝে ধারণ করছি আরকি, আমি যখন ক্যাপচার করি আরকি। সেক্ষেত্রে আমি মনে করি যখন ছবিটা নেয়া হয়, তখন পরিচালনার ক্ষেত্রেও কিছুটা সুযোগ বা সুবিধা আমি পেয়ে থাকি। যেমন লোকেশন, লাইট এগুলো সম্পর্কে একটা ধারণা আ এসে যায় কিছুটা, আমি মনে আচ্ছা। করি আরকি। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে জি, মানে অবশ্যই। এখন তো আসলে এই ধরনের ফটোগ্রাফি সবকিছুতে আসলে, মানে ডিরেকশন, ফটোগ্রাফি, লাইট সবকিছুতে আসলে স্পেশালাইজেশন চলে এসছে। জি, আপনি যখন কাজ করতে যান, আপনি যেহেতু আপনার পড়াশোনা আসলে ল নিয়ে, জি, বোথ ব্রিটিশ অ্যান্ড বাংলাদেশি ল নিয়ে, জি, সো আপনি যখন আসলে ফটোগ্রাফিতে যান বা আপনি যখন ডিরেকশনে যান, জি। আপনার তো আপনার তো কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড আসলে নাই, তাহলে আপনি সেক্ষেত্রে আর 10 জনের সাথে কম্পিট করেন কিভাবে, বা আপনি যখন কাজ করেন সেখানে আপনি সেই থিওরিটিক্যাল জায়গাগুলোকে প্র্যাকটিক্যালে পরিণত করার যে বিষয়গুলো, থিওরিগুলোকে প্র্যাকটিসে পরিণত করা, সেই জায়গাগুলোকে আপনি ম্যাচিং করেন কিভাবে, এই জি, ঘাটতিটা পোষণ কিভাবে? ধন্যবাদ। সুন্দর একটি কোয়েশ্চেন করেছেন। আ আমি ফটোগ্রাফি নিয়ে বিভিন্ন জার্নাল, হুম, ওয়েবসাইট হুম, যেগুলো থেকে
কিছুটা সাহায্য নেওয়ার চেষ্টা করি এবং প্রথম হাতে খড়িটা সেখান থেকে হয়। তারপর আমি পাঠশালায়ও কিছুদিন করেছিলাম আর কি, একটা কোর্স করেছিলাম। আচ্ছা কোর্স করার পরে তারপর কিছুটা ধারণা আরও স্পষ্ট হয় আর কি। আর এছাড়া চেষ্টা করে চলেছি, হয়তোবা সামনের দিনগুলোতে আরও সুন্দর কোনো কিছু জাতিকে দেওয়ার চেষ্টা করব আমি অবশ্যই। আচ্ছা, আপনার স্পেসিফিক গোলের কথা কি একটু বলবেন, যে আপনি আসলে চলচ্চিত্র বা চলচ্চিত্র নিয়ে, যেহেতু আপনি চলচ্চিত্র নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইতিমধ্যে আপনি নির্মাণ করে ফেলেছেন এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জি। স্বপ্ন দেখেন, তো আপনার আলটিমেট গোলটা কি চলচ্চিত্র নিয়ে, আপনার আলটিমেট গোলটা কি? আমার চলচ্চিত্র নিয়ে ইচ্ছা আছে যে একটা চলচ্চিত্র হবে যেটা একটা সমাজ ব্যবস্থা, মানুষের জীবন, প্রেম, ভালোবাসা, নাগরিক জীবন সবকিছু একটা সংমিশ্রণ থাকবে একটা আচ্ছা, গল্পের মধ্যে। আপনাকে একটু থামাতে হচ্ছে কারণ জি একজন অবশ্যই। দর্শক ইতিমধ্যে ফোন করেছেন। জি অবশ্যই। দর্শক প্লিজ আপনার নামটি বলে প্রশ্নটি করবেন বা আপনার মতামতটি দিবেন। মায়েরা বলছি টাঙ্গাইল থেকে। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে উনি যেহেতু ল নিয়ে পড়ছেন, তারপরে বিভিন্ন সেক্টরে কাজ করছেন, তো ইন ফিউচার ওনার ল নিয়ে কি ইচ্ছা, যে লর ব্যাকগ্রাউন্ডে যেহেতু তিনি আছেন, তো ল নিয়ে তার ইন ফিউচার কি করার ইচ্ছা? যেহেতু সে গল্প লিখছেন, কবিতা লিখছেন, সবকিছুই ঠিক আছে, ল নিয়ে আসলে কি করার ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, দারুণ একটা ইন্টারেস্টিং প্রশ্ন। হুমায়রা একটা প্রশ্ন করেছেন যে আপনার ধন্যবাদ। ল নিয়ে আপনার কত দূর এগোনোর ইচ্ছা। পরিচিত কেউ? আহ, না, মনে হয় না সেরকম না। পরিচিত। আচ্ছা, অপরিচিত, যাই হোক। সুন্দর একটি উনি খুব কোশ্চেন করেছেন। ইন্টারেস্টেড, কারণ খুব স্বাভাবিক একটা প্রশ্ন, আমারও প্রশ্ন, যে ল নিয়ে আপনি আসলে কি করতে চান। এটা আমারও প্রশ্ন, যে ল প্রফেশন হিসেবে আপনি বলছেন যে ল প্র্যাকটিস করছেন। জি। ধরেন আপনি ডিরেকশনে খুব নামটাম করে ফেললেন, জি। তাহলে কি লটা এখানে স্টপ? আহ, না, সেক্ষেত্রে আমি দুটোকে একসাথে চালিয়ে যাওয়ার চেষ্টা করব আচ্ছা, এবং আমি দুটো ধরেন আপনার দুটো অপশন নাই। জি আপনি যদি মানে আপনি যদি ডিরেকশনে যদি আপনি প্রথিতযশা হয়ে যান, জি জি আপনার সিনেমা যদি হিট করে যায়, আপনি অবভিয়াসলি আপনি ডিরেকশনে তখন বেশি সময় দিবেন। জি জি ল প্র্যাকটিস করার জন্য যে পরিমাণ সময় দেওয়া দরকার সেটি আপনি দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে তো এখন তখন ট্রেড অফ করতে হবে, যেন একটা চয়েস চুজ করতে হবে একটা জিনিস। জি জি। সেক্ষেত্রে আপনি কি করবেন? মানে মধুর সমস্যা যেটাকে বলে আর কি, মধুর সমস্যায় পড়লে কোনটাকে চয়েস করবেন তখন? সেক্ষেত্রে আমি দুটোকেই চেষ্টা করব। না, দুটোকে তো সম্ভব না, যে কোনো একটা। সেক্ষেত্রে কোনটাকে করবেন, প্রেফারেন্স কোনটাকে দিবেন? লকে দিব। লকে দিবেন, কারণটা কি? লকে দিব আহ, এবং আমি বলবো যে ডিরেকশনকেও দিব, কোনটাকে আমি ছাড়তে পারবো না। কোনোটাকে ছাড়তে হবে না, ওটা শখ হিসেবে থাকবে, তার মানে আপনার প্রফেশনালি পুরোপুরি ওদিকে যাবেন না, জি জি প্রফেশনটা আপনি লই রাখবেন। জি এর কারণটা কি? আমার আমার এখানে এই প্রশ্নটা করার একটা কারণ হচ্ছে, জি মানে বাংলাদেশে বাবা মারা শিল্প সংস্কৃতির দিকে যখন ছেলে মেয়েরা ঝুঁকে পড়ে বা এটাকে যখন পেশা হিসেবে নিতে চায়, জি ক্যারিয়ার হিসেবে যখন নিতে চায়, যে কেউ যদি লেখক হতে চায়, কেউ যদি কবি হতে চায়, কেউ যদি একজন ভালো পরিচালক হতে চায়, জি এই জায়গায় যখন সে ক্যারিয়ার করতে চায়, তখন কিন্তু বাবা মারা তাকে সেটা হতে দিতে চান না। একটা সেটেল ক্যারিয়ারের জন্য, একটা স্টেবল ক্যারিয়ারের জন্য তারা বলেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, না হলে ব্যাংকার, না হলে যে আইনজীবী, এই প্রফেশনগুলোর দিকে যেতে হয়, যেই প্রফেশনগুলোতে আসলে সার্টেনিটি আছে। জি। আপনিও কি সেই একই চিন্তা ভাবনা থেকেই, সার্টেনিটির দিক থেকে চিন্তা করেই কি আসলে এই প্রফেশনের মানে লটাকেই বেছে নিচ্ছেন নাকি প্রফেশন হিসাবে? সেক্ষেত্রে ল প্রফেশন হিসেবে নেওয়ার আরেকটা কারণ রয়েছে, আমার ফ্যামিলিতে লয়ার অনেকেই আছে। হুম হুম আবার মেজো মামা ডিস্ট্রিক্ট জাজ ছিলেন আর কি। হুম। আবার ভাই বোন কয়েকজন ল ব্যাকগ্রাউন্ডে আছে। আচ্ছা, আমার ফ্যামিলি থেকেও আছে সাপোর্ট। পারিবারিকভাবে একটা চাপও আছে আসলে, সাপোর্ট যেমন আছে চাপও আছে, ল আর নিয়ে আমি লতে প্র্যাকটিস করার। আর আমারও ইচ্ছা ছিল ছোট থেকে যে আচ্ছা, আইনজীবী হওয়ার যে একটা ইচ্ছা থাকে। এমন কোনো বিষয় নাই তো যে আজকে আপনি মুখ ফুটে বলতে পারছেন না যে আপনি আসলে ল প্র্যাকটিস করতে চান না, কিন্তু যদি মুখ ফুটে বলে ফেলেন তাহলে বাসায় আপনারা আজকে বানানো হবে, এরকম তো কোনো না পাশে পান নাই? না, এরকম একেবারে কিছু স্বেচ্ছায় সজ্ঞানে ল প্র্যাকটিস করতে যাচ্ছেন? অবশ্যই, এবং আমার বাবা মার সবসময় সাপোর্ট রয়েছে সবকিছুতে। আর এছাড়া আমাদের একটা স্কুল কলেজ রয়েছে, আমার বাবা আচ্ছা, প্রতিষ্ঠা করেছে এটা আশুলিয়া জামগড়া করিমনগরে এয়ার স্কুল অ্যান্ড কলেজ। আর সেটা নির্বাহী পরিচালক হিসেবে আমি রয়েছি। তো সেক্ষেত্রে আমি আমার ইচ্ছা আছে যে এই স্কুলটাকে আরও সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে ল এমন একটা প্রফেশন, সেখানে আইন অবশ্যই সমাজের জন্য একটি প্রয়োজনীয় একটি বিষয় ওকে, আমি মনে করি।
ঠিক আছে দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। বিরতির পর আবারও ফিরে আসবো ইয়াং নাইটে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আমাদের সঙ্গে রয়েছেন নাইমুল রাজ্জাক, যার নানা প্রতিভার কথা আমরা জানি এবং নানা সেক্টরে, শিল্প সাহিত্য এবং সংস্কৃতির নানা সেক্টরে যার পদচারণা ঘটছে, শখের বশে যদিও, পেশা হিসাবে আইনকেই বেছে নিতে চান। তার জন্য একজন দর্শক এই মুহূর্তে ফোনে অপেক্ষা করছেন। আমরা দর্শক প্লিজ আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। হ্যালো। 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 জি, প্লিজ আপনার নামটি বলে পরিচয়টি দিয়ে প্রশ্নটি করবেন। জি, আমি শোয়েব শৈশব বলছিলাম দিনাজপুর থেকে। জি, আমি ওনার কাছে জানতে চাচ্ছিলাম, নাইমুল রাজ্জাক ওনার কাছে, উনি তো অনেক বই লিখেছেন, অনেক কবিতা লিখেছেন, ইভেন উনি ফিল্মের ডিরেকশন দিচ্ছেন, জানতে পারলাম আপনার কাছে। তো এত কিছুকে উনি কন্ট্রোল করে কিভাবে? আচ্ছা, এত প্রতিভা নিয়ে কেমনে ঘুমান, এটা আসলে একটা বড় প্রশ্ন। এত প্রতিভা নিয়ে আসলে কেমনে ঘুমান নাইমুল রাজ্জাক? মানে এত দিকে এত টেনশন মাথার ভিতরে, কবিতা ঘুরে মাথায়, গল্প ঘুরে মাথায়, সিনেমার প্লট ঘুরে, সিনেমার ফ্রেম ঘুরছে, ফটোগ্রাফির ফ্রেম ঘুরছে, আবার একই সাথে আইনের প্যাচও ঘুরতেছে মাথায়। সব কিছু মিলে আসলে ঘুমান কেমনে, মানে কন্ট্রোল করেন ম্যানেজ করেন কেমনে? আচ্ছা, ধন্যবাদ। যিনি কোশ্চেন করেছেন তাকে ধন্যবাদ। সে আমার খালাতো ভাই আর কি। আচ্ছা, আমার কাছে ওনারও তাহলে একটা খুব ভালো প্রশ্ন। উনিও অবাক হন মাঝে মধ্যে যে আপনি আসলে ঘুমান কেমনে। ঘুম তো আসার কথা না। আসলে যখন একটা ইচ্ছা মানুষের মধ্যে বা মনের মধ্যে যখন একটা ইচ্ছা এসে পড়ে, তখন সে যে কোনো কিছুই তার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমার ইচ্ছাটা, আমি সবসময় আমার ইচ্ছার প্রতি মনোনিবেশ আছে এবং চেষ্টা করি যেন আমি সব কিছু ঠিকমতো করার সুযোগ বা সময়টা বের করার চেষ্টা করি। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি আজকে থেকে জি ঠিক 15 বছর পরে জি নিজেকে আসলে কোন জায়গায় দেখতে চান? একজন সফল মানুষ হিসেবে দেখতে চাই। সফল মানুষ হিসাবে তো অবশ্যই সবাই সবাইকে দেখতে চায়, নিজেকে দেখতে চায়। সাফল্যের সংজ্ঞাটা আসলে কি হবে সেক্ষেত্রে? মানে 15 বছর পরে আপনি কোন প্রফেশনে বা কি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত বা সফল হিসাবে দেখতে চান, এবং সেই সাফল্যের মানে আশেপাশের অন্যান্য বিষয় আশয়গুলো কি হতে পারে? মানে একদম 15 বছর পরে আপনি নিজেকে কোন জায়গাটায় দেখতে চান, আমি কোন পেশায় কিভাবে সফল দেখতে চান নিজেকে? ধন্যবাদ। আমি প্রথমত আমাকে একজন ভালো মনের মানুষ হিসেবে দেখতে চাই 15 বছর এটা তো পর। পেশাগত দিক না। আর এছাড়া আমি দেখতে চাই একজন আইনজীবী হিসেবে আচ্ছা। এবং একজন সফল নির্মাতা, লেখক হিসেবে আমি নিজেকে দেখতে চাই। আচ্ছা, আইনজীবী হিসাবে দেখতে পারেন, আইনজীবী হিসাবে দেখতে চান বোঝা যাচ্ছে, এটাই প্রাইমারি টার্গেট, যে সফল আইনজীবী হিসাবে নিজেকে দেখতে যাচ্ছেন। তা সফল আইনজীবী নির্মাণের মানে নির্মাতা হিসাবেও কিভাবে 15 বছর পরে আপনি কিভাবে সফল হবেন? কারণ আইন পেশা একটা ডে লং পেশা, আপনার বছরে 365 দিন এবং 24 আওয়ার আপনাকে মোটামুটি আইন পেশার পিছনে মনোযোগ দিতে হবেই। আপনি যখনই কোনো কেস লড়বেন আপনাকে রেফারেন্স ঘাঁটতে হবে, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, এবং সেগুলো করতে গেলে আপনি আসলে নির্মাণের পিছনে বা ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে যেই প্রচুর পরিমাণে সময় ইনভেস্ট করতে হয়, সেই সময়টা তো আসলে ওইভাবে পাবেন না। আপনাকে তো আসলে পার্ট টাইমারই হয়ে থাকতে হবে তখন নির্মাণের ক্ষেত্রে, সেটা চলচ্চিত্র হোক, নাটক হোক, মঞ্চ নাটক হোক, যেই সেক্টরেই বা যেই মাধ্যমেই আপনি ডিরেকশন দেন না কেন, দুটো কিন্তু একদম টোটালি টাইম, মানে দুটাই ফুল টাইম ডিমান্ড করে। সো আপনি আইদার এটা করতে পারবেন অথবা এটা করতে পারবেন। আইন পেশায় থাকার কারণে আপনি হয়তো মানে লেখালেখিটা হয়তো চালিয়ে যেতে পারবেন আপনার কিছুটা অবসর সময়, কিন্তু যে দুটো প্রফেশনের কথা আপনি বলছেন প্রাইমারি, আইদার আইন অথবা ডিরেকশন, সেক্ষেত্রে আপনি কি আইনকেই বেছে নেবেন? সেক্ষেত্রে আমি যদি আমার দেশের জনগণ এবং সবার কাছে ভালোবাসা এবং নির্মাতা হিসেবে যদি আমি প্রভাব বিস্তার করতে পারি, সেক্ষেত্রে আমি অবশ্যই একজন নির্মাতা হওয়ার চেষ্টা করব। আচ্ছা,
যদি মানুষ গ্রহণ করে আপনার জি, কাজ, অবশ্যই। মানুষ যদি সাধারণ মানুষ বা শ্রোতারা দর্শকরা যদি আপনার নির্মাণ শৈলী যদি পছন্দ করে, জি। গ্রহণ করে নেয়, জি, ভালোবেসে কাছে টেনে নেন। জি। আচ্ছা, আপনার কাছে আমার আরো কিছু প্রশ্ন রয়েছে, তবে জি, তার আগে অবশ্যই। একজন দর্শক এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। জি, অবশ্যই। দর্শক, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো। হ্যালো। জি, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করবেন। জি ভাইয়া, আমি মেরিন বলছিলাম। আমি আসলে নাইমুর রাজ্জাকের ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, যাক, আপনার আমি আমি নাইমুলের কাছে মোহাম্মদপুর আপনার থেকে প্রশ্নটা বলছিলাম। কি আজকের? আমি ওকে বলতে চাচ্ছিলাম এইটাই যে ও তো আসলে অনেক কিছুই করে লাইফে, লেখালেখি করে, ছবি উঠায়, আবার ডিরেকশন দিচ্ছে। তো আমার বেসিক মানে পড়াশোনা করতেছে লয়ে। তো আমার স্পেসিফিক যে কোশ্চেনটা ছিল ওর দিকে, সেটা হচ্ছে গিয়ে যে নাটক কিংবা ফিল্ম, এটাতে ওর সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা আছে নাকি, কিংবা ও অলরেডি এটা নিয়ে কোনো কাজ শুরু করছে কিনা, এটা একটু ওর কাছে আমি জানতে চাচ্ছিলাম, কিংবা আচ্ছা। ও বলুক অন্যদেরকে, এটা আমি একটু শুনবো আর কি ওর মুখ থেকে। আচ্ছা, একদম ঠিক আছে, স্পেসিফিক thank you, প্রশ্ন। ভাইয়া। নাটক, চলচ্চিত্র নিয়ে আপনার সুদূর প্রসারী পরিকল্পনা কি? এবং আপনি ইতিমধ্যেই দুটো শর্ট ফিল্ম তৈরি করেছেন, একটু জি। যদি সেই দুটোর নামও যদি একটু বলেন, যে দুটো ইউটিউবে পাওয়া যাচ্ছে অনলাইন জি। মাধ্যমে। একটা সমীকরণ নামে আছে, এটা মাধবীলতা আপু করেছিলেন অভিনয়। উনি বর্তমানে মিডিয়াতে খুব রেগুলার কাজ করছেন। এবং এছাড়াও 'প্রণয়ে তুমি' আছে, এখানে আরিফুর রহমান এবং রিমি নামে ছিলেন। আরিফুর রহমান মিস্টার বাংলাদেশ হয়েছিলেন কয়েকবার। আর এছাড়া বর্তমানে একটা আন্তর্জাতিক বাউল উৎসব হবে 14, 15, 16, এটা শিল্পকলার মাঠে অনুষ্ঠিত হবে। সেটার একটা আমরা প্রোমো নিয়ে কাজ করছেন আপনি প্রোমো এখন। করছি। এটা 7 তারিখ 8 তারিখে রিলিজ হবে। আর এছাড়া একটা নাটকের ব্যাপারেও কথা চলছে, অতি শীঘ্রই। এটা তো এখন কাজ করছেন। জি। তো ভবিষ্যতে আপনার প্ল্যানটা কি? ভবিষ্যতের পরিকল্পনা কি ডিরেকশন নিয়ে আপনার? ভবিষ্যতে অবশ্যই ইচ্ছা আছে, সবার প্রতিটা নির্মাতার একটা ইচ্ছা থাকে, যে শেষ ইচ্ছা থাকে যে একটা চলচ্চিত্র, এবং যে চলচ্চিত্রের মাধ্যমে সে বেঁচে থাকবে মানুষের মনে। তো ইচ্ছা আছে এরকম একটি চলচ্চিত্র অবশ্যই নির্মাণ করার। একটা চলচ্চিত্র করেই ক্ষান্ত দিয়ে দিবেন তারপর? সময়ের সাথে হয়তোবা বেড়ে যাবে, আচ্ছা। যদি দর্শক চাহিদা বা দর্শক আচ্ছা, জনপ্রিয়তা এখানে আমার পায়। একটা জি। প্রশ্ন, সেটা হচ্ছে আহ, যে কোনো কিছু করতে গেলে আসলে জি। সেটার একটা রিটার্ন প্রয়োজন হয়। জি। আপনি যদি কবিতা লেখেন বা বই পড়েন, গল্প উপন্যাস যাই লেখেন না কেন, আপনি ফটোগ্রাফি করেন বা আপনি ডিরেকশন দেন বা আপনি আইন পেশায় থাকেন, আপনি যদি সেখান থেকে রিটার্ন না পান, তাহলে কিন্তু সেটার প্রতি মোটিভেশনটা আর থাকে না, বা সেটা কাজ করতে উৎসাহ হয় না। আমাদের দেশে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথাগত যেই সম্প্রচার মাধ্যম রয়েছে, সিনেমা হল তো অনেকেই বন্ধ হয়ে যাচ্ছে। জি। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে টেলিভিশনগুলোতেও যে এখন মানুষজন সেইভাবে আর, দর্শকরা আর সেইভাবে আর টিভি দেখেন না। জি। সব এখন অনলাইন প্ল্যাটফর্ম নির্ভর হয়ে যাচ্ছে, ইউটিউব না হলে অন্যান্য যে নেটফ্লিক্স, আইফ্লিক্স সহ অন্যান্য যেই অনলাইন মাধ্যমগুলো রয়েছে, সেগুলোর কন্টেন্টের দিকে মানুষের আগ্রহ এখন অনেক বেশি। এরকম একটা প্রতিযোগিতা মুখর একটা সময়ে, একটা প্রতিযোগিতার বাস্তবতায় আপনারা নতুন যারা কাজ করছেন, আরও ভালো কাজ করার চেষ্টা করছেন, জি, জি। তাদের কন্টেন্টগুলো দর্শকের কাছে পৌঁছানো আসলে কতটা সহজ বা কতটা কঠিন, এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে জানতে যাবো। তবে তার আগে একজন দর্শক এই মুহূর্তে ফোনে রয়েছেন, প্লিজ আপনার নামটি বলে প্রশ্নটি করবেন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি ফাহিম। আমি নাইমুর রাজ্জাকের ফ্রেন্ড। আমিও ল প্রফেশনে আছি, পাশাপাশি আমিও ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছি বা ফিল্ম মেকিং করার প্ল্যান আছে। আসলে ব্যাপারটা হচ্ছে, অনেকক্ষণ যাবত আমি নাইমুর রাজ্জাকের কথা শুনছি এবং ব্যক্তিগতভাবে ওকে খুব পছন্দ করি। খুব প্রোডাক্টিভ একজন মানুষ, পটেনশিয়াল মানুষ। কিন্তু আমার একটা সাজেশন আপনার মাধ্যমে ওকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মানে ও যে বিষয়গুলো নিয়ে কাজ করে, ছবি তোলা, যে বই লেখা বা ল পেশায় আছে, প্রত্যেকটি হচ্ছে পাবলিক রিলেটেড ইস্যু। আমি ওকে ব্যক্তিগতভাবে বলতে চাই আপনাদের মাধ্যমে যে পাবলিক রিলেটেড ইস্যুতে খুব কম সময় দিয়ে আসলে সাকসেস হওয়া সম্ভব না। যে কোনো একটা বা দুইটা কাজ বেছে নিলে ওর জন্য হয়তো খুব বেশি সুবিধা হবে বা ভালো হবে জীবনে বড় কিছু করার জন্য। সব বিষয় একসাথে গেলে ওর জন্য একটু কনফ্লিক্ট হয়ে যাবে, ভালো কিছু করতে পারবে না, অনেক প্রোডাক্টিভ। ওই জন্য যে কোনো একটা বা দুইটা বেছে নেয়। আমার ধন্যবাদ। এই প্র্যাকটিসটা করার জন্য ওনাকে আরও কিছু সময় দিতে হবে, বাকি সবই তো আসলে শখ। আইনটাকে উনি পেশা হিসাবে নিতে যাচ্ছেন, মোটামুটি বোঝা হয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই। তো বাকি শখগুলোর মধ্যে যদি কোনোটা ক্লিক করে যায় তাহলে সেটার পিছনে দৌড়াবেন, কিন্তু আইনটাকে ব্যাকআপ হিসাবে রেখে দিয়েছেন। কারণ ওনার পারিবারিক একটা ঐতিহ্য রয়েছে, ওনাদের ফ্যামিলির অনেকেই আইন পেশায় রয়েছেন। তো
সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা মোটামুটি পেয়ে গেছি। আপনি নিশ্চয়ই সময়ের সাথে সাথেই চুজ করে নেবেন যে কোন পেশাটাতে আপনি আসলে ক্যারিয়ার করবেন। কিন্তু আমার যে জি। প্রশ্নের উত্তর যে এই ভবিষ্যৎটা আসলে কি, কন্টেন্টগুলো দর্শকের কাছে পৌঁছানো, জি। কেন রেভিনিউ যদি জেনারেট না হয় তাহলে সেটা মোটিভেট করবে না। তো সেক্ষেত্রে আপনি ইতিমধ্যে যে কন্টেন্টগুলো তৈরি করেছেন সেগুলোর পাবলিক রিচ কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর সামনের দিনগুলোতে আশা করি আরও পাবলিক যে রিস্ক করার ব্যাপারটা এটা অনেক বেড়ে যাবে। এবং আমি মনে করি যে ইউটিউব, নেটফ্লিক্স, আইফ্লিক্স যেটা এখন বর্তমানে একটা ট্রেন্ড বা অনেক উপকারী হিসেবেও অনেক ক্ষেত্রে, যেমন আমরা হয়তো বা কোনো কাজে ব্যস্ত আছি, তো আমাদের কাছে একটা সেলফোন আছে, তো অবসর সময় কিন্তু আমরা দেখার সুযোগ পাচ্ছি। বা এখন আর কেউ আসলে টাইম ধরে টিভি দেখে না, জি জি বিনোদনের জন্য কেউ আর টাইম ধরে টিভি দেখে না, সবাই মানে টিভির পাশাপাশি ইউটিউবে বা অনলাইন প্ল্যাটফর্মের কাছেই চলে যায়। জি জি টিভির পাশাপাশি ইউটিউব, নেটফ্লিক্স, আইফ্লিক্স এগুলো অনেক পপুলার হয়ে যাচ্ছে। তবে টিভির কথা অবশ্যই আমি প্রশংসা দিব, কেন টিভি আমাদেরকে প্রথম যে মাধ্যম যেটা আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছে, তারপরেই আমরা ইউটিউব, নেটফ্লিক্স, আইফ্লিক্স সম্পর্কে ধারণা পেয়েছি। তো আশা রাখি হয়তোবা সামনের দিনগুলোতে এটা আরো বেশি সুদূর প্রসারী কিছু একটা করবে। আচ্ছা, আর সামনের দিনগুলোতে আমার ইচ্ছা আছে, ফাইম যেহেতু বললো আর কি, আমার ইচ্ছা আছে একজন লেখক এবং নির্মাতা হিসেবে থাকার। লেখক এবং নির্মাতা হিসেবে থাকার। জি। তাহলে তো আইন পেশা তো বাদ পড়ে যাবে, আহ, ওটা কি যদি- ব্যাকআপ প্ল্যান থেকে যাবে? যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ব্যাকআপ প্ল্যান হয়ে যাবে। আচ্ছা, সো ব্যাকআপটা আপনি ঠিকই রেখেছেন, দ্যাটস গুড। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা জি, হচ্ছে অবশ্যই। ধরেন জি। আপনি তো এখনো মানে বিবাহ করেননি, বিয়ে করেন নাই, জি, জি। আপনার বাসা থেকে নিশ্চয়ই খোঁজাখুঁজি করছে ইতিমধ্যেই, অনেক আগে পড়াশোনা শেষ হয়ে গেছে। আচ্ছা। তো এই যে আপনি যে নাটক সিনেমা করে বেড়াচ্ছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে তো তাই বলে যে নাটক করে বেড়াচ্ছে, নাটক সিনেমা করে বেড়ায়, লেখালেখি করে বেড়ায়, যারা ধারার একটা কনসেপ্টই আছে, যারা নাটক সিনেমা তৈরি করে, যারা লেখালেখি করে, যারা আসলে ফটোগ্রাফির মতো করে বেড়ায়, তারা আসলে একটু বাউন্ডুলে টাইপের, একটু বোহেমিয়ান জীবনের প্রতি আকৃষ্ট হয় বেশি। তো আপনার জন্য যখন মনে করেন পাত্রী খুঁজতে যাবে আপনার বাবা মা বা আপনার পরিবার, তখন আপনি কি পরিচয় দিবেন যে আপনি কি করেন? সেক্ষেত্রে আমি প্রথমে বলবো যে আমি অনেক গোছানোর একজন মানুষ। এটা আমার আচ্ছা। শুধু আমি না, মানে আমার বোহেমিয়ান না? না সেটা অবশ্যই না, আমার যারা সহকর্মী বা আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা এ সম্পর্কে পুরোপুরি অবগত রয়েছে। অনেকে আমার নিজের প্রশংসা করছে না, অনেকে প্রশংসা করে যে তুমি এত কিছুর পরেও কিভাবে নিজেকে এত গুছিয়ে রাখার চেষ্টা করো। আমি বলবো যে এটা খোদার অশেষ রহমত, আমি সবসময় চেষ্টা করে চলেছি। যেটা আপনার বন্ধুর একটা উত্তর যে আপনি আসলে এত কিছু কেমনে করেন, সেই প্রশ্নের উত্তর যে আপনি আসলে অনেকটা গুছিয়ে করেন, এই জন্য এত কিছু করতে পারেন। দর্শক, আরো অনেক গল্প এবং আড্ডা দেওয়ার কথা ছিল, কিন্তু সময় আসলে একটা টাইম ফ্রেমের মধ্যেই আমরা বাধা। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আর আমি রাজাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অসংখ্য অনুষ্ঠানে ধন্যবাদ আসার জন্য। তপন দর্শক ভাই। আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধরে অনুষ্ঠানটা দেখার জন্য। আগামীকালের ইয়াং নাইট দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আমি মফিদুল তপু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।